আসসালামু আলাইকুম, সুপ্রশিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক 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 সুন্দর আছেন। মাহে রমজানের মাগফিরাতের রোজাগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর একটা দিন বাকি আছে, আজকে 19তম দিন। তো আজকে আমাদের লাইভ ক্লাস অর্থাৎ এমসিকিউ লাইভ ক্লাস, যেটা সেই এমসিকিউ লাইভ ক্লাস আজকে আমাদের প্রথম ক্লাস। এবং আজকের লাইভ ক্লাসে আমরা আলোচনা করব আমাদের রেকর্ড ব্যাকআপ যে ক্লাসটা আপনাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলা ব্যাকরণের ইতিহাস। সেই বাংলা ব্যাকরণের ইতিহাস অধ্যায়ের যতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে আমাদের অন্বেষণ চতুর্থ সংস্করণে, সবগুলো প্রশ্নের আমরা সমাধান করব। সো লাইভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা একটু প্রথমে আমাকে জানাবেন যে ক্লিয়ারলি আপনারা আমার সাউন্ড এবং ভিডিও সবকিছু শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আমাকে একটু জানাবেন যে ক্লিয়ারলি আপনারা আমার সাউন্ড এবং ভিডিও সবকিছু শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। তার আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে এই লাইভ ক্লাসটা যারা করছেন তারা ক্লাসের পর এই লাইভ ক্লাসটা আর পাবেন না, অর্থাৎ ক্লাসের পর এই লাইভটা ডিলিট করে দিব। ডিলিট করে এই লাইভটা আমি ডাউনলোড করে এই লাইভটা আবার আপলোড করে দিব, অর্থাৎ সেখানে লাইভ ক্লাস চলাকালীন যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো আপনি পাবেন না, পরবর্তীতে আপলোড করার পরে যে কমেন্টগুলো থাকবে সেটা আপনি পাবেন। এখন এটা কেন করব? এটা করব এই কারণে, কারণ ফেসবুক 1 মাস পর পর যতগুলো লাইভ ক্লাস আছে এই লাইভ ক্লাসগুলো ডিলিট করে দেয়, কিন্তু রেকর্ড ক্লাস অর্থাৎ যেটা আপলোড করা হবে এই আপলোড ক্লাসটা কখনো ডিলিট করে না, মানে তাদের নতুন পলিসি অনুযায়ী। এখন আপাতত যেহেতু এটা ডিলিট করছে না, এই জন্য আমরা রেকর্ড ব্যাকআপ ডাউনলোডটা করে, মানে লাইভ ক্লাসটা ডাউনলোড করে দেন এটা আপলোড করে দিব, তাহলে এটা আর ডিলিট হবে না। কিন্তু কোনো কারণে যদি পরবর্তীতে আবার ফেসবুক তাদের পলিসি চেঞ্জ করে, সেক্ষেত্রে আমরা আবার ব্যাকআপ কোনো একটা ব্যবস্থা করব, কোনো টেনশন নাই, ঠিক আছে? যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি এই ব্যাচের শিক্ষার্থীরা আগামী অন্তত 5 বছর নিশ্চিন্তে এই ক্লাসের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আগামী 5 বছর এই ব্যাচের কোনো ক্লাস ডিলিট হলে সেটার দায় দায়িত্ব আমার উপর, ঠিক আছে? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তাহলে চলেন আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে চলেন আমরা শুরু করি। যারা এই লাইভ ক্লাসগুলো করবেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা কখনোই যে টপিক আমি পড়াইনি বা যে টপিক আমি তো পড়াইনি এমন টপিকের লাইভ ক্লাস আমি নিব না। ডেফিনেটলি ওই ক্লাসের উপর আমি আগে ভিডিও টিউটোরিয়াল দিব, এমন ক্লাসেরই লাইভ ক্লাস আমি নিব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যদি কোনো টপিকের মেইন ক্লাস না করে থাকেন তাহলে ওই টপিকের লাইভ ক্লাস আপনি আগে করবেন না, পরবর্তীতে আপনি দরকার হলে রেকর্ড ক্লাস করে নেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অর্থাৎ আগে মেইন ক্লাসটা আপনি করে তারপর আপনি এমসিকিউ লাইভ ক্লাসগুলো করবেন। মেইন ক্লাস না করে এমসিকিউ লাইভ সলভ করবেন না, ঠিক আছে? তাহলে অনেক কিছু পারবেন না আপনি। আর মেইন ক্লাস যদি করেন তাহলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্যার বই কবে পাবো? মারিয়া হক। মারিয়া হক ভাইয়া, আপনার বইটা হচ্ছে আমি মানে গতকালকে আমাদের সব বই পাঠানো হয়ে গেছে আমাদের কাছে, যারা যারা অর্ডার করেছিল। এখন আর কোনো বই আমার কাছে এখন পর্যন্ত নাই। সব বই নাই বলতে হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত এমন কোনো লিস্ট নাই যেটার বই পাঠানো হয়নি, সবগুলোই পাঠানো হয়ে গেছে গতকালকে পর্যন্ত। তো আশা করি আপনার তো পেয়ে যাওয়ার কথা আজকে বা কালকের মধ্যে। আচ্ছা, আমি ক্লাস শেষে আপনারটা আরেকবার একটু চেক করবো সুন্দরবন কুরিয়ারের ওয়েবসাইটে, চেক করে আমি জানাতে পারবো আপনাকে, ঠিক আছে? আপনি একটু ক্লাস শেষে আমাকে একটু একটা ইনবক্সে নক দিয়ে আমি জানিয়ে দিব, ঠিক আছে? তাহলে চলেন আমরা ক্লাস শুরু করছি। ওকে, আরেকটা কথা সেটা হচ্ছে, এই যে মনে করেন এতক্ষণ অনেক বকবক করলাম, এই বকবকের মধ্যে কিছু বকবক আমাদের প্রয়োজনীয়, কিছু বকবক আমাদের অপ্রয়োজনীয়। আমি যখন এই ভিডিওটা ডাউনলোড করে আবার আপলোড করব, তখন আপলোড করার সময় আমার যদি মনে হয় যে অপ্রয়োজনীয় কিছু বকবক আছে, সেটা আমি ডিলিট করে দিব, অর্থাৎ কেটে তারপর আপলোড করব, ঠিক আছে? ওকে ফাইন।
ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করি। স্যার আপনি ক্লাসে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ বলেছেন, তৎসম ব্যঞ্জন, কিন্তু বইয়ে দেওয়া আছে তৎসম সরস সন্ধি। কোনটি সঠিক হবে জানাবেন। কারেক্ট আনসার হবে তৎসম সরস সন্ধি। ওটা স্লিপ অফ টাং ছিল আমার, তৎসম ব্যঞ্জন সন্ধি বলে ফেলেছি। কিন্তু আপনারা যদি শব্দটাকে একটু বিশ্লেষণ করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন শব্দটাকে একটু বিশ্লেষণ করলেই বোঝার কথা। দেখেন আমরা বলছি বি যোগ আকরণ, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা অবশ্য সন্ধি বিচ্ছেদ অধ্যায়টা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমার এখানে আছে বি, তার মানে ব যোগ ই, আর এখানে আছে আকরণ, তার মানে স্বরেয়া। তার মানে প্রথম শব্দের শেষে স্বর আছে, দ্বিতীয় শব্দের শুরুতেও স্বর আছে। সো স্বরের সাথে স্বরের মিলন ঘটেছে, অবশ্যই এটা স্বর সন্ধি। স্বরের সাথে স্বরের মিলন ঘটেছে, অবশ্যই এটা স্বর সন্ধি। ওটা আমার স্লিপ অফ টাং ছিল, ওটা আমি তৎসম ব্যঞ্জন বলে ফেলেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি। দিত না তো বলছে ভাইয়া এই কোর্সটা কমপ্লিট করতে মিনিমাম বা ম্যাক্সিমাম কত সময় লাগবে? রমজান মাসে আমাদের একটু হেরফের হবে, বাট ইনশাল্লাহ রমজানের পরে টানা 2 মাসের মধ্যে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ আমার টার্গেট মে মাসের লাস্ট ডে, অর্থাৎ ধরেন 30 মে এর মধ্যে আমি ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করবো, এটা আমার টার্গেট। বাকিটা আল্লাহ ভরসা। ওকে চলেন তাহলে আমরা শুরু করি আমাদের একটা একটা করে এমসিকিউর লাইভ ক্লাস। আচ্ছা তাহলে দেখেন আমরা আমরা একটা একটা করে এমসিকিউ ক্লাস শুরু করি। আসেন দেখেন, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে। এখানে আপনাকে আমি কিছু বইয়ের সরাসরি ছবি দেখাবো। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব বইটা সরাসরি আমার কাছে আছে। যে বইগুলো আছে আমার কাছে সরাসরি আমি দেখানোর চেষ্টা করবো, এতে আপনাদের দুইটা লাভ হবে। আমার যেমন যে আমারই হয়, যেটা আমি জানি না আপনাদের হবে কিনা, বাট আমার হয় সেটা হচ্ছে যেটা কভার সহ আমি দেখি, যেটা আমি কভার সহ উল্টায় পড়ি, যে এই বইয়ের রাইটার এইটা, এই বই থেকে আমি এই ইনফরমেশনটা শিখছি, সো ওইটার নাম আমি কখনো ভুলি না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি কভার সহই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান, এটা 46তম বিসিএস, এখান থেকে প্রশ্ন আসছে যে ধ্বনি বিজ্ঞান ও বাংলা গ্রন্থের রচয়িতাকে। এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই, এবং এটা চমৎকার একটা বই। এবং এই কোশ্চেনটা কিন্তু এখানে হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এভাবে অর্থাৎ বইয়ের নাম দিয়ে আসছে। 27তম বিসিএস এই প্রশ্নটা আসছিল, তবে তখন বলছিল মোহাম্মদ আব্দুল হাই রচিত বইয়ের কোনটি, অর্থাৎ অপশনে ছিল তখন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। তার মানে যেটা বুঝতে যাচ্ছি, বইয়ের নামটা ইম্পর্টেন্ট, বইটাও ইম্পর্টেন্ট। ওকে, সো বাংলা ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, মোহাম্মদ আব্দুল হাই। ওকে, তার মানে এটাকে, এটা হচ্ছে বাংলা ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভাষা শুধু চিন্তার বাহনই নয়, চিন্তার প্রসূতিও। এই মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? যদি এই প্রশ্নটা এই অধ্যায়ের না, এটা ভাষা অধ্যায়ের, অর্থাৎ বাংলা ভাষা অধ্যায়ের। তারপরে যেহেতু এই অধ্যায়ের মধ্যে দেওয়া আছে, আমরা উত্তরটা শিখে নেই। এটা হচ্ছে সুকুমার সেনের, এটা হচ্ছে সুকুমার সেনের। আচ্ছা, ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও, এটা হচ্ছে সুকুমার সেনের। আচ্ছা, এরপর দেখেন, বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? এই জায়গাগুলোতে যেটা আপনার প্যাচ লাগবে সেটা হচ্ছে বাংলা ভাষার না বাংলা ভাষায়। ভালো করে খেয়াল করতে হবে, বাংলা ভাষার ব্যাকরণ বললে হবে একটা, বাংলা ভাষায় ব্যাকরণ বললে হবে একটা। এখানে বলেছে সর্বপ্রথম বাংলা ভাষার, অর্থাৎ বাংলা ভাষার, এটা যেই ভাষাই হোক, বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? আচ্ছা, মনুয়েল দা আসুবসাও প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কত সালে? 1734 সালে। প্রকাশিত হয় 1743 সালে। কোথা থেকে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে, রোমান হরফে। বইয়ের নাম ছিল ভোকাবুলারিও ইন ইডিওমা ই বাংলা ই পর্তুগিজ ডিভিডিডো ইন দুয়াস পার্টিস। ওকে ফাইন, তাহলে এবার দেখেন বাংলা ভাষার বলেছে, এই জন্য মনুয়েল দা আসুবসাও। এরপরে কি? এরপর হচ্ছে, আর যদি এটা ভাষার না বলে যদি বলতো ভাষায়, তখন কি হইতো? তখন হইতো রাজা রামমোহন রায়। কারণ রাজা রামমোহন রায় হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় অনুদিত হয়ে প্রকাশিত হয় তার বইটা। আচ্ছা, এরপরে দেখেন বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। সেখানে একটা ব্যাখ্যাও দিয়েছি আমি, খেয়াল করেন। প্রথম বাংলা ভাষায় অর্থাৎ বাংলা থেকে বাংলা, অর্থাৎ বাংলা ভাষায় বাংলা থেকে বাংলা প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তিনি 1817 সালে এটি সংকলন করেন। বাংলা একাডেমি 1992 সালে অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান নামে অভিধান প্রকাশ করে। তাহলে ব্যাপারটা হচ্ছে, বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ 1817 সালে, রামচন্দ্র বিদ্যাবাগীশ 1817 সালে। আর বাংলা একাডেমি প্রথম যে ব্যাকরণ
সংস্করণটা মানে অভিধানটা বের করেন, সেটা কি? সেটা হচ্ছে 1992 সালে বের করেন, এবং এটার নাম ছিল বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান। আর এইটারই আধুনিক সংস্করণ হচ্ছে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। এটারই আধুনিক সংস্করণ হচ্ছে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, এবং সেটা হচ্ছে 2016 সালে প্রকাশিত হয়, যেটা অলরেডি আপনাদেরকে আমি বারবার দেখাইছি বিভিন্ন সময়। হয়তো আমার লাইভ মানে এই ব্যাচে দেখেন নাই বা বিভিন্ন ক্লাসে দেখেছেন। এই যে এটা হচ্ছে আধুনিক বাংলা অভিধান। এইটা হচ্ছে একদম লেটেস্ট 2016 সালে যেটা প্রকাশিত হয়। বাট এর আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, এবং এটা 1992 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, এটা প্রকাশিত হয় 1992 সালে। এটা প্রকাশিত কত সালে? 1992 সালে। 1992 সালে। আচ্ছা, এরপরে কি আছে চলেন দেখি আমরা একটু। ভাইয়া ভাষা এটা কি? যখন বলবে ধরেন আমি বললাম যে আমি একটা কবিতা লিখছি, ধরেন এখন এই কবিতাটা লিখছি আমি ইংরেজি ভাষায়। এখন ইংরেজি ভাষায় লিখছি, কিন্তু ইংরেজি ভাষায় লিখছি ঠিকই, কিন্তু কবিতাটা বাংলা ভাষার কবিতা। অর্থাৎ মনে করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জায়গায় লিখছি হচ্ছে মাই কি বলে সোনার বাংলা গোল্ড বাংলা মাই সোনার বাংলা গোল্ড বাংলা। ওকে, সো এইভাবে একটা ইংরেজিতে লিখছে আর কি। ঠিক আছে, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ মাই বাংলা, এরকম কাইন্ড অফ দিস। ঠিক আছে, আমার ইংলিশ যথেষ্ট খারাপ, আমার ইংলিশ নিয়ে প্লিজ মেমস বানায়েন না। তাহলে আমি যেটা বলতেছি যে আমি কবিতাটা লিখছি বাংলা ভাষার, কিন্তু লিখছি কোন ভাষায়? ইংরেজি ভাষায়। বুঝছেন ব্যাপারটা? বাংলা ভাষার বললে একটা, বাংলা ভাষায় বললে একটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন এরপরে কি বলেছে। এরপরের প্রশ্ন আছে হচ্ছে দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কয়েকটা গ্রন্থ আমার কাছে আছে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, চমৎকার একটা বই, এবং যেই বইয়ের একটা ছক আপনারা বাংলাদেশের যে কোনো রাইটারের বইতে, অগ্রদূত হোক, অভিযাত্রী হোক, প্রফেসর হোক, যে বইয়ের একটা ছক আপনারা বাংলাদেশের যে কোনো রাইটারের বইতে ভাষা অধ্যায় পড়ে থাকেন, এবং সেই ছকটা হচ্ছে এইটা। আমার বইও নেক্সট সংস্করণ এটা আমি অ্যাড করে দিব। ওই যে একটা চার্ট পড়েন না আপনারা, যে বাংলা ভাষা কোথা থেকে আসছে, ইন্দো ইউরোপীয় থেকে হচ্ছে কেন্তম শতম থেকে আবার হচ্ছে আলবানিক আরমানিক, তারপর হচ্ছে বাল্টো স্লাভেনিক, হিন্দু আর্য, এই পুরোটা ছকটা নেওয়া হয়েছে এই বই থেকে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। এটা হচ্ছে ব্যাকরণের উপর লেখা। কিসের উপর? ব্যাকরণের উপর। বাংলা যদিও মানে এটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, ব্যাকরণের উপর লেখা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরই বাংলা সাহিত্যের উপর দুইটা বই আছে। এটা হচ্ছে এই যে দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের কথা। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কোনটা? সো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত না, বাংলা সাহিত্যের কথাই, যে এটা হবে উত্তর হবে কি? উত্তর হবে বাংলা সাহিত্যের কথা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের কথা, এই যে এটা। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আসেন আচ্ছা, এরপর আসেন পরের পয়েন্টে যাই আমরা। পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্নে বলেছে হচ্ছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। চমৎকার একটা গ্রন্থ, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ODBL। ঠিক আছে, 1826 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটি হচ্ছে প্রকাশিত হয় কত সালে? 1826 সালে। ঠিক আছে, 1826 সালে। এবং এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গ্রন্থটির রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাইয়া বাংলা অভিধান বলতে কি বোঝানো হয়েছে? ব্যাকরণ বই কি অভিধান না? উত্তর হচ্ছে না, ব্যাকরণ বই অভিধান না। অভিধান হচ্ছে সেগুলো যেগুলো মানে মনে করেন যে যেটার উপর মনে করেন যে মানে শাব্দিক কোনো শব্দের উৎস বা কোনো স্পেসিফিক কোনো কিছুকে মনে করেন যে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে। যেমন আমি আপনাকে বাংলা একাডেমির কয়েকটা অভিধান দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে বাংলা একাডেমির উচ্চারণ অভিধান। অর্থাৎ এটার মধ্যে শুধু উচ্চারণ আছে, আর কিচ্ছু নাই। এটার মধ্যে শুধু উচ্চারণ আছে, অর্থাৎ বাংলা শব্দ যেগুলো আছে বাংলা ভাষায়, এই শব্দগুলোর সঠিক উচ্চারণ কোনটা এইটা হচ্ছে এইখানে পাবেন। যদিও এই যে আধুনিক বাংলা অভিধান যেটা, এটার মধ্যে একটা শব্দের আচ্ছা এটা কোন অভিধান? তাহলে এটা হচ্ছে বাংলা একাডেমির বানানের জন্য, কোন শব্দের বানানটা কি হবে, কোন শব্দটা কোথা থেকে আসছে, এর উৎপত্তি কি, এইটার জন্য হচ্ছে আমরা দেখবো এইটা বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান। আর উচ্চারণের জন্য দেখবো হচ্ছে আমরা এটা হচ্ছে বাংলা একাডেমির উচ্চারণ অভিধান। এরকম আরো অভিধান আছে বাংলা একাডেমির, যেমন মনে করেন এইটা হচ্ছে ব্যাকরণ অভিধান।
এটা হচ্ছে বাংলা একাডেমির ব্যাকরণ অভিধান, এটার দুইটা খণ্ড আছে। বাংলা একাডেমির ব্যাকরণ অভিধান দুইটা খণ্ড আছে, একটা হচ্ছে প্রথম খণ্ড, একটা দ্বিতীয় খণ্ড। এগুলো সবগুলো হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। অভিধান সাধারণত যে কেউ লিখতে পারে না, অভিধান আমি আপনি চাইলে লিখতে পারবো না। অভিধান প্রকাশ করবে হচ্ছে বাংলা একাডেমি। কোন স্পেসিফিক ব্যক্তি সাধারণত অভিধান লিখে না, এটা অভিধান হ্যাঁ কোন স্পেসিফিক ব্যক্তির তত্ত্বাবধানে সেটা প্রকাশিত হয়, সম্পাদনায় প্রকাশিত হয়, কিন্তু প্রকাশনা হয় হচ্ছে বাংলা একাডেমি থেকে। কথা বুঝতে পারছেন? দেন হচ্ছে এই যে এটা আরেকটা অভিধান, এটার নাম হচ্ছে চরিতাভিধান। চরিতাভিধান কি? বাংলাদেশের বা বাংলা সাহিত্যের মানে প্রায় যতজন লেখক কবি আছেন, প্রায় উল্লেখযোগ্য সবার, শুধু আধুনিক যুগের কয়েকজন বাদে প্রায় উল্লেখযোগ্য সবার জীবনী এটার মধ্যে আছে। অর্থাৎ এই যে আমরা বলি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে, মানে কত তারিখে জন্মগ্রহণ করছে, 24 মে না 25 মে, এগুলো নিয়ে যে ঝামেলা, এই ঝামেলাগুলোর সকল অবসানের হাইয়েস্ট রেফারেন্স কি? এই যে এটা বাংলা একাডেমির অভিধান। কথা কি বুঝতে পারছেন? তারপরে মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা কয়টা? 14 না 13টা। এটা নিয়ে কিন্তু অনেকে পেশ লাগে, অনেকে বলে 12টা, কেউ বলে 13টা, কেউ বলে 14টা। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সরাসরি এখান থেকে আমরা নিব। এইটার উপরে তো বাংলাদেশে আপাতত কোনো রেফারেন্স নাই, আমরা এখান থেকে নিব জিনিসগুলো, ঠিক আছে? এইরকম এগুলাকে বলা হচ্ছে অভিধান। আর স্পেসিফিক গ্রন্থ হচ্ছে এই যে এগুলো অভিধান বলা যাবে না। এটা হচ্ছে মনে করেন কোন স্পেসিফিক লেখকের লেখা, মানে ব্যাকরণের মূল বই। কথা বুঝতে পারছেন? গবেষণালব্ধ বই। কিন্তু ব্যাপারটা এরকম না যে এই বইয়ের মধ্যে মনে করেন যে শুধু শব্দার্থ আছে, শুধু এক কথা প্রকাশ হচ্ছে, এরকম না। কথা কি বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন। আচ্ছা, কি বলছে? শহীদুল্লাহ স্যারের বাকি বইগুলো একসাথে বলে দিলে ভালো হতো। আমরা একসাথে বলে দিব, কোনো সমস্যা নাই। আগে একটু পড়াই, তারপরে বলতেছি। আচ্ছা ভাইয়া, ওডিবিএল 1926 দেওয়া হইতো। আমি কি 1826 বলছি? 1926 দিতে হবে। আমি 100 বছর পিছনে চলে গেছি না? আমি 100 বছর পিছনে চলে গেছি। 1926 হবে। হ্যাঁ 1926। কারণ হচ্ছে 1926 কেন হবে দেখেন আমি বলি। আরে আমি তো 1826 বলছি কেন? আমাদের চর্যাপদ রচিত মানে প্রকাশিত হয় কত সালে? 1907 সালে আবিষ্কার হয়েছে। এরপরে প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে। তো চর্যাপদের ভাষাটা যে বাংলা, এটা প্রমাণ করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোথায়? তার ওডিবিএল গ্রন্থে। তাহলে 1907 সালে যদি মানে চর্যাপদ আবিষ্কৃত হয়, তাহলে এর আগে রচিত বই থেকে তো আর এটা প্রমাণ করা যাবে না। তার মানে ডেফিনেটলি 1907 সালের পরেই হবে, সেটা 1926 হবে। স্লিপ অফ টাং, আমি 1826 বলেছিলাম, 1926 হবে। আচ্ছা, এরপর দেখেন, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখেন এরপরে পরের প্রশ্ন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ইম্পর্টেন্ট তাহলে বই কি কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ইম্পর্টেন্ট বই হচ্ছে ব্যাকরণের উপর বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা। আর সাহিত্যের উপর বাংলা সাহিত্যের কথা, এইটা বাংলা সাহিত্যের কথা। আর অভিধানের মধ্যে একটা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে অর্থাৎ সম্পাদনায়, সেটা আমরা পরে দেখছি। ওকে, আচ্ছা, এরপর দেখেন মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কোনটা? এই যে দেখছেন ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কোনটা? এই যে দেখেন, এটা যেটা আমাদের 46তম বিসিএস এ পরীক্ষায় বইয়ের নাম দিয়ে আসছিল, যে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এই বইয়ের রচয়িতাকে। আর এখানে আসছে আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? তো কারেক্ট অ্যান্সার কি? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এই যে এটা কনসেপ্টটা কি ক্লিয়ার? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এরপর আসেন পরের কোশ্চেনে চলে যাই। এরপরে হচ্ছে, এরপরে কি বলছে? বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ, কথ্য ভাষার, ঠিক আছে, বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। এটা কথ্য ভাষা, অর্থাৎ মানে কথ্য ভাষা লিখিত ভাষা তো এক না। লিখিত ভাষা হচ্ছে সর্বজন স্বীকৃত যেটা ভাষা ছিল, অর্থাৎ সাধু ভাষা। এরপর থেকে এখান থেকে চলিত ভাষার উৎপত্তি হয়েছে। আর কথ্য ভাষা হচ্ছে কি, মানে শুধুমাত্র নিজেদের আঞ্চলিক ভাবে কথা বলা, বা যেটা সর্বজন স্বীকৃত না, সহজ কথা। তো কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। এরপর দেখেন কি বলেছে, বাংলা ভাষায় এই যে দেখেন, আগে বলছিলাম বাংলা ভাষার, আর এটা কি? এটা হচ্ছে বাংলা ভাষায়। এটা হচ্ছে কি? বাংলা ভাষায়। তো বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এটা বাংলা ভাষায় বলছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? বাংলা ভাষায় হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বাংলা ভাষায়। যদিও রাজা রামমোহন রায় অ্যাকচুয়ালি বাংলা ভাষায় এটা রচনা করেননি, তিনি রচনা করেছিলেন ইংরেজি ভাষায় 1826 সালে। এন্ড ওনার বইয়ের নাম ছিল বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
যেটা আমি আমার মূল ক্লাসে পড়িয়েছি। তবে উনি মারা যাওয়ার পর, উনি মারা যায় কত সালে? 1831 সালে। তার মারা যাওয়ার 2 বছর পর অর্থাৎ 1833 সালে কলকাতার স্কুল বুক সোসাইটি থেকে এটা প্রকাশিত হয় বাংলায় অনুদিত হয়ে, এবং তখন এটার নাম ছিল কি? তখন এটার নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। তো মূল বইয়ের রাইটার যেহেতু রাজা রামমোহন রায়, এ কারণে বইয়ের অনুবাদকের নাম অনুবাদকের লিস্টে থাকলেও লেখকের নামের ক্ষেত্রে ওই রাজা রামমোহন রায়ের নামটাই লেখা হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? সো এই কারণে আমরা এটি কি দিব? রাজা রামমোহন রায়ের হচ্ছে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন। সো এটা হচ্ছে রাজা রামমোহন রায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে রাজা রামমোহন রায়, এই বিষয়টাই হচ্ছে আমি এখানে দিয়েছি। দেখেন এটা হচ্ছে বাংলা ভাষায়, আর যদি বাংলা ভাষার বলতো, এই যে বাংলা ভাষার বলতো, তাহলে উত্তর হতো মনোয়াল দা আসুম বাসাও। কথা কি ক্লিয়ার? আসেন পরের পয়েন্টে আসি। এরপরে কি বলেছে দেখি, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ ডক্টর দীনেশ চন্দ্র সেনের। ডক্টর দীনেশ চন্দ্র সেনের এই গ্রন্থটা বঙ্গভাষা ও সাহিত্য এরকম কিছু একটা, এই যে বঙ্গভাষা ও সাহিত্য, হ্যাঁ বললাম না, বঙ্গভাষা ও সাহিত্য এইটা, এবং এইটা প্রকাশিত হয় হচ্ছে 1896 সালে। কত সালে প্রকাশিত হয় এটা বলেন তো? এইটা প্রকাশিত হয় হচ্ছে 1896 সালে। 1896 সালে বঙ্গভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? বঙ্গভাষা ও সাহিত্য, 1896 সালে। আচ্ছা, ইনফরমেশন কিন্তু অনেকগুলা না। আপনারা যেটা করবেন, আপনাদের কাছে প্রত্যেকের কাছে তো বাধ্যতামূলক অন্বেষণ বইটা আছে। এই কোর্সে যারা আপনারা আছেন, আপনাদের অন্বেষণ বইতে এই অধ্যায়ের মধ্যে আমি বাংলা ব্যাকরণের ইতিহাসটা পড়িয়েছি, কিন্তু বাংলা ব্যাকরণের বেশ কিছু গ্রন্থ আছে। এই গ্রন্থগুলোর নামের অনেকগুলো চার্ট আমার বইতে দেখবেন দেওয়া আছে। এই চার্টের মধ্যে সবগুলো আপনার দরকার নাই, কিন্তু এই চার্টের মধ্যে দেখবেন যেগুলোর পাশে আপনার 3 স্টার দেওয়া আছে, এগুলো খুব ভালো করে পড়েন। এই 3 স্টার গুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে বারবার আসছে। 3 স্টার গুলার বাইরে সাধারণত আসে নাই। সো এই 3 স্টার গুলো ভালো করে পড়েন, এগুলোর থেকে কাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? ওকে ফাইন। তাহলে এরপর দেখেন, বাংলা ভাষা, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য কার? দীনেশ চন্দ্র সেনের। কার এটা? দীনেশ চন্দ্র সেনের। 1896 সালে প্রকাশিত হয়। আচ্ছা, এরপর আসেন পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন কি বলছে, রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। যদিও উনি লিখছিলেন ইংলিশ ভাষায় এবং নাম ছিল অন্যটা, কিন্তু প্রকাশিত হওয়ার সময় বাংলায় অনুদিত হয়ে প্রকাশিত হয়, এই জন্য গৌড়ীয় ব্যাকরণ, এটাই হবে উত্তর। এরপর আসেন পরের কোশ্চেনে চলে যাই। বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। আচ্ছা, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত একটু আগে আমি আপনাকে দেখিয়েছি, সবুজ কভারের মলাটের একটা কভার, এই যে একটু আগে আমি দেখিয়েছি বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙ্গালা ভাষার আমি একটু আগে বললাম না যে বইয়ের কভারের নামগুলো যখন আমি নিজে দেখি এবং এটার মধ্যে থেকে যখন আমি কিছু অংশ পড়ি, তখন এটা আমার মাথার মধ্যে সেট হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, এই কভারটা তো আমি দেখছি, কভারের উপরে কার নাম লেখা ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম। তো বাংলা ভাষার ইতিবৃত্ত। আবার বাংলা সাহিত্যের কথা, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাহিত্য বিষয়ক গ্রন্থ। সো বাংলা ভাষার ইতিবৃত্ত ইম্পর্টেন্ট ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, এবং কার আনসার হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? আগেও কিন্তু আমরা এই কোশ্চেন একবার পড়ছি। সো ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। এরপরে কি বলছে দেখেন, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য, ডক্টর দীনেশ চন্দ্র সেন, 1896 সালে। একটু আগে যেটা বললাম, তাহলে এই যে দীনেশ চন্দ্র সেন, দীনেশ চন্দ্র সেন নাম কি ছিল? বঙ্গভাষা ও সাহিত্য, 1896 সালে। একটু আগে যেটা বললাম, তাহলে দেখছেন একই কোশ্চেন, একবার আসছে লেখকের নাম দিয়া, আরেকবার আসছে বইয়ের নাম দিয়া। সো যে কটা ইনফরমেশনের পাশে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো পড়েন, এর বাইরে লাগবে না। ঠিক আছে, এর বাইরে লাগবে না। ওকে, আসেন পরের কোশ্চেনে চলে যাই আমরা। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখেন এরপরে কি বলছে, সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন কে? টাইপ সহযোগে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে ব্যাকরণ মুদ্রণ করেন কে? ব্রাসি হ্যালেট, স্যার উইলিয়াম জোন্স, রাজীব লোচন মুখোপাধ্যায়, নাকি উইলিয়াম কেরি? আমরা মূল ক্লাসে যখন পড়িয়েছিলাম তখন আপনাকে বলেছিলাম যে সর্বপ্রথম টাইপ সহযোগে মানে টাইপ করে বাংলা ব্যাকরণ লিপিবদ্ধ করেন এন.বি. হ্যালেট বা ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট, অর্থাৎ ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা যিনি, তিনি 1778 সালে টাইপ সহযোগে উইলিয়াম হেস্টিংস এর অনুরোধে বাংলা ব্যাকরণটা রচনা করেন। সো এটা হবে ব্রাসি
হ্যালেট, ব্রাসি হ্যালেট 1778 সালে। কত সালে বলেন? 1778 সালে এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যার বইয়ের নাম ছিল এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপর দেখেন কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মুনিশা মঞ্জুষা, মোহাম্মদ এনামুল হকের রচনা। এই বইটার নাম আনফরচুনেটলি আমার যে লিস্টটা আমি দিয়েছি ব্যাকরণের গুরুত্বপূর্ণ ব্যাকরণের যে লিস্ট, ওই লিস্টের মধ্যে আনফরচুনেটলি এই বইয়ের নামটা নাই। আপনি ওখানে তবে ডক্টর এনামুল হকের আরেকটা বইয়ের নাম দেওয়া আছে, দেখেন ব্যাকরণ মঞ্জুরি। আপনি দেখেন আরেকটা বইয়ের নাম দেওয়া আছে ব্যাকরণ মঞ্জুরি, এবং ওই বইটা আমার কাছে আছে। ব্যাকরণ মঞ্জুরিটা কোথায়? আচ্ছা, এক পলকের চোখে দেখতেছি না আমি, সো এই মুহূর্তে বের করে দেখাতে পারছি না, পরে দেখাবো ইনশাল্লাহ। তাহলে ব্যাকরণ মঞ্জুরি যেটা, ওই বইটার পাশেই আপনি লিখে রাখেন মনীষা মঞ্জুষা, এটাও ডক্টর এনামুল হকের লেখা। ঠিক আছে, ডক্টর এনামুল হক, এটা হচ্ছে মনীষা মঞ্জুষা। এরপর দেখেন বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখেন অভিধানগুলো কেউ না কেউ মানে লিখছে তো অনেকেই, কিন্তু সম্পাদনা করেন কেউ না কেউ। যেমন আগের বইটা ছিল হচ্ছে শিবপ্রসন্ন লাহিড়ী, যেটা ব্যবহারিক বাংলা অভিধান। আর নতুন যেটা বাংলা একাডেমির অভিধান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নতুন বাংলা একাডেমির অভিধান যেটা, এটা হচ্ছে জামিল চৌধুরী সম্পাদনা করেন হচ্ছে জামিল চৌধুরী। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসেন পরের কোশ্চেনে চলে যাই। প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন কে? প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অশোক মুখোপাধ্যায়, মোহাম্মদ হাবিবুর রহমান নাকি জগন্নাথ চক্রবর্তী। তো এইটা নিয়ে কিছুটা দ্বিমত দেখা যায়। কিছু কিছু বইতে এটার উত্তর দেওয়া আছে অশোক মুখোপাধ্যায়, কিছু কিছু বইতে উত্তর দেওয়া আছে মোহাম্মদ হাবিবুর রহমান। তো এটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে মোহাম্মদ হাবিবুর রহমান। এবং এইটা সম্পর্কিত আমি একটা ব্যাখ্যা এখানে দিয়েছি, ভালো করে খেয়াল করেন ব্যাখ্যাটা কি বলেছি। বাজারে প্রচলিত অধিকাংশ বইয়ে এই প্রশ্নের উত্তর দেয় অশোক মুখোপাধ্যায়, কিন্তু স্বয়ং অশোক মুখোপাধ্যায় রচিত সংসদ সমর্থ শব্দকোষ, যা 1987 সালে প্রকাশিত হয়, সেই বইয়ের ভূমিকা অংশে লেখা আছে যে বাংলা ভাষার প্রথম থিসরাস হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান সংকলিত যথাশব্দ, যা 1974 সালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোহাম্মদ হাবিবুর রহমান। কিন্তু অপশনে যদি মোহাম্মদ হাবিবুর রহমান না থাকে, সেক্ষেত্রে অশোক মুখোপাধ্যায় আমরা সঠিক উত্তর বলে বিবেচনা করতে পারি। এবং ফরচুনেটলি আমার কাছে বইটা আছে, যথাশব্দ। এই বইটা আমার কাছে আছে, যথাশব্দ, যেটার কথা আমি বললাম। এই যে দেখেন যথাশব্দ, এবং এটা হচ্ছে কত সালে? 1974 সালে প্রথম প্রকাশিত হয়। আর এটাই হচ্ছে সর্বপ্রথম বাংলা ভাষার সমর্থক শব্দের অভিধান। ঠিক আছে, সমর্থক শব্দের অভিধান মোহাম্মদ হাবিবুর রহমান। বইয়ের মানে কভারের উপরেই ওনার নাম লেখা আছে। এবং এই বইয়ের ইয়ার মধ্যেও, ওই ভূমিকা অংশের মধ্যেও লেখা আছে যে 1974 সালে প্রথম এটা প্রকাশিত, এবং পরবর্তীতে বাংলা একাডেমি যে প্রকাশ করেন, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এই ইনফরমেশন গুলো আমি এখানের সাথে মিলিয়েছি। ওকে, এরপর আসেন পরের ইনফরমেশন। সেটা হচ্ছে আপনারা যদি কখনো আমাকে কোনো কিছু চিন্তা করেন যে ভাইকে একটা জিনিস গিফট করব, তাহলে প্লিজ আমাকে কোনো পাঞ্জাবি গিফট করার দরকার নাই, আমাকে কোনো শার্ট গিফট করার দরকার নাই, আমাকে একটা বই গিফট করবেন, আমি অনেক খুশি হব। এবং যদি সেই বইটা আনকমন হয় এবং আমার কাছে না থাকে, তাহলে আমি মনে করেন অনেক বেশি খুশি হব। ঠিক আছে, যেমন আমার কিছু বই আছে, এগুলো আমাকে আমার বিভিন্ন বার্থডেতে বিভিন্ন স্টুডেন্ট গিফট করছিল। যেমন এই যে এই বইটা বাংলাদেশে নাই, অনলি ওয়ান কপি। এটা মানে থাকতেও পারে অন্য কারো কাছে, বাট মানে আমার জানার মতো, আমি যতজনের সাথে কথা বলছি, মোটামুটি কারো কাছেই নাই। প্রবেশিকা বাংলা ব্যাকরণ রচনা শ্রী মদন মোহন বিদ্যাভূষণ। এই বইটা লাস্ট সংস্করণ হচ্ছে 1992 সালের, মানে আজ থেকে প্রায় 33 বছর আগের কথা, বুঝতে পারছেন? এটা লাস্ট সংস্করণ হচ্ছে 1992 সালের। এবং এটা একসময় কলকাতার বাংলা মানে 9-10 বোর্ড বই ছিল। এটা 1992 সালে কলকাতার 9-10 বোর্ড বই ছিল। 1976 সালে এটা প্রথম প্রকাশিত হয়। তো এই বইটার মধ্যে হচ্ছে আমি ওটা কি বলে, ধ্বনির পরিবর্তন অধ্যায়টা সবচেয়ে বেস্ট পাইছি। মানে ধ্বনি পরিবর্তন অধ্যায়ের উপর আমি যত বই পড়ছি, এর মধ্যে সবচেয়ে বেস্ট বই হচ্ছে এটা। কথা বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস আমি অন্য কোনো বই এটার ব্যাখ্যা পাই নাই, এটার মধ্যে ব্যাখ্যা পাইছি। সো এই জন্য বললাম যে আপনারা হচ্ছে বই সংগ্রহ করার চেষ্টা করবেন। বই হচ্ছে সবচেয়ে বেস্ট কম্পানিয়ন, বুঝতে পারছেন?
আচ্ছা ভাই, নর্মাল অভিধান আর থিসরাস বা সমর্থক শব্দের অভিধানের মধ্যে পার্থক্য কি? আরে ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা হচ্ছে সমর্থক শব্দের অভিধান বলতে এইটার মধ্যে প্রথম সমার্থক শব্দগুলো উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই যে আগুন শব্দের সমার্থক শব্দ কি কি হতে পারে? হুতাশন, বিভাবসু, বিভাবৌরি, সর্বভুক, এইগুলা যে এগুলা সবগুলো লেখা আছে হচ্ছে এটার মধ্যে। এখন আপনি তো মনে করেন আগুনের সমর্থক শব্দ হিসেবে এগুলা শব্দগুলো পাবেন, কিন্তু আপনি আধুনিক বাংলা অভিধানে কি আগুনের সমর্থক শব্দ পাবেন 2-4টা, কিন্তু ওখানে কিন্তু আগুন শব্দের অর্থটাকে সেটা লেখা আছে যে মনে করেন এমন কোন দাহ্য প্রক্রিয়া যেটার মাধ্যমে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ অর্থ দেওয়া আধুনিক বাংলা অভিধানে। সেটা হচ্ছে অভিধান, আর এটা হচ্ছে মানে যত শব্দ হচ্ছে সমার্থক অভিধান, অর্থাৎ সমার্থক শব্দগুলো কি কি হতে পারে একটা শব্দের, সেগুলো এটার মধ্যে দেওয়া আছে। বুঝতে পারছেন? শহীদুল্লাহ আচ্ছা, কাকুন বলছে ভাইয়া ইংলিশ বই পড়েন? সত্যি বললেন না আর মিথ্যা বললে হ্যাঁ। সত্যি বললেন না আর মিথ্যা বললে হ্যাঁ। কারণ সত্যি কথা হচ্ছে ভাই, আমার পড়ার মতো ওই রকম সময় হয় না। আর সময় হইলেও আমি মানে একটু সময় পাইলে আমি বাংলা ব্যাকরণ পড়ি বা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে পড়ি। মানে বাংলা ভাষাটা এটা আমার কাছে খুব ফ্যান্টাসির মতো লাগে যে একটা সময় বাংলাদেশের মানুষ এরকম ছিল না, বা বাংলা ভাষায় মানুষ কথা বলতো না, তখন মানুষের ভাষাগুলো অন্যরকম ছিল। সেই ভাষাটা যুগের পর যুগ আস্তে 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 পরিবর্তন হতে 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 আজকের এই ভাষায় পরিবর্তন হয়েছে। এটা একটা ফ্যান্টাসির মতো লাগে আমার কাছে। তো এই জন্য আমি বাংলা ভাষার ইতিহাস বা বাংলা ব্যাকরণের ইতিহাস বা এই রিলেটেড বইগুলো আমার বেশি পছন্দ আর কি। বুঝতে পারছেন? ওকে, এরপরে দেখেন তাহলে বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান, এর সম্পাদককে সংক্ষিপ্ত বাংলা অভিধান, এটা হচ্ছে বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ এনামুল হক, আহমদ শরীফ। সংক্ষিপ্ত বাংলা অভিধান, সংক্ষিপ্ত বাংলা অভিধান, সংক্ষিপ্ত বাংলা অভিধান হচ্ছে মোহাম্মদ এনামুল হকই তো মনে হয়, যতটুকু মনে পড়ে। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এটা কি মোহাম্মদ এনামুল হকের না? এক মিনিট, হ্যাঁ আমি নিজেও একবার একটু রিচেক করে নিচ্ছি। সংক্ষিপ্ত বাংলা অভিধান, সরি আহমদ শরীফ, ওফ না, এই জন্য আমার একটু কনফিউজ লাগছিল। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান, সংক্ষিপ্ত বাংলা অভিধান হচ্ছে আহমদ শরীফ। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এটা হচ্ছে আহমদ শরীফ। তো আমার কাছে আরো 3টা অভিধান আছে, আমি এটা আপনাকে দেখাই। এইটা হচ্ছে অবশ্যই এইটা একসাথে দেখাইতে গেলে মনে করেন আমি এটা ওজন নিয়ে উঠাইতে পারবো না। ওকে দেখেন, এই 3টা অভিধান হচ্ছে, এটা আমি মাঝে মাঝে পড়ি একটা একটা করে, এটা একসাথে 3টা উঠানো খুব কষ্টকর। এটা হচ্ছে বিবর্তনমূলক বাংলা অভিধান খণ্ড নাম্বার 3, এটারই মনে করেন খণ্ড 2, খণ্ড 1 আছে। এটা হচ্ছে খণ্ড নাম্বার সরি, ওটা হচ্ছে খণ্ড নাম্বার 1, এটা খণ্ড 3 বাংলা একাডেমির বিবর্তনমূলক বাংলা অভিধান। অর্থাৎ একটা শব্দ, এই যে হস্ত, হস্ত থেকে হয়ে গেছে হত্থ, হত্থ থেকে হয়ে গেছে হাত, এই যে বিবর্তনটা, এই বিবর্তনের উৎসটা হচ্ছে এখানে দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এটা বিশাল বড়, মানে এইটা এটা একটা অভিধানের কাছে আপনার মানে বাংলা একাডেমির যে অভিধানগুলো আপনাকে দেখাই, সেটার সাইজটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা তারপর আবার মোটা কতটুকু, এইটার 3টা অভিধান। বুঝতে পারছেন? এটা পুরোটা মিলায় হচ্ছে একটা অভিধান, অনেক বড়। এটার মধ্যে মোটামুটি এমন কোনো ওয়ার্ড নাই যেটা নাই, সবই পাওয়া যায় এটার মধ্যে। বুঝতে পারছেন? এমন কোনো ওয়ার্ড নাই যেটা এটার মধ্যে নাই, মোটামুটি সবই পাওয়া যায়। আচ্ছা এক মিনিট, আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। আমি তো ক্লাস নিচ্ছিলাম, শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা আসেন পরের পয়েন্টে আসি আমরা, দেখেন পরের পয়েন্টে কি আছে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আহমদ শরীফ, বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান, এটা হচ্ছে আহমদ শরীফ। আচ্ছা এরপরে কি আছে? সংক্ষিপ্ত বাংলা অভিধান, এটা হচ্ছে আহমদ শরীফ। এরপর হচ্ছে দেখেন ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, কে রচনা করেন? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, এটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। এবং ওনার আরেকটা বই আছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই দুইটাই হচ্ছে ওনার জন্য মানে ওনার খুবই বিখ্যাত। একটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, আরেকটা হচ্ছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে ফাইন। এরপর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক, এটা কারা রচনা করেছেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক, এটা রচনা করেছেন হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান একত্রে, মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। আচ্ছা এরপর দেখেন
তো এতক্ষণ হচ্ছে বিসিএস এর কোশ্চেন গুলো গেল। এবার আসেন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তরে কি আছে? প্রথম, কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? বাংলা ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় অশোকের শাসনামলে। অশোক, সম্রাট অশোক। সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে কি? সম্রাট অশোক, সম্রাট অশোক। এবং বাংলা লিপির উদ্ভব হয় কখন? পাল শাসনামলে। ঠিক আছে, এগুলো আমরা যখন ওই লিপি ভাষা এগুলো নিয়ে আলোচনা করবো তখন আমরা পাবো, টেনশন নাই। ঠিক আছে, এরপরে দেখেন এরপরে কি আছে। এরপরে বলছে হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? এই যে দেখেন, বাংলা ভাষার বলছে, ভাষার প্রথম ব্যাকরণবিদ। আচ্ছা, বাংলা ভাষার, এখানেও দেখেন বাংলা ভাষার অথবা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? তো স্বভাবতই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রী ফাদার মানুয়েল দা আসুম্বাসাও। এখানে দেখেন এই যে ফাদার মানুয়েল দা আসুম্বাসাও, এটা হবে কারেক্ট আনসার। আর ভাষায় বললে রাজা রামমোহন রায়, ভাষায় বললে রাজা রামমোহন রায়। এরপরে কি আছে? ব্যাকরণের প্রধান কাজ কি? ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণের প্রধান কাজ কি? ভাষার বিশ্লেষণ। ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ। এরপর আসেন, এরপর হচ্ছে পাণিনি কে ছিলেন? পাণিনি হচ্ছে উপমহাদেশের প্রথম সংস্কৃত ভাষায় লেখা ব্যাকরণ, যার নাম ছিল অষ্টাধ্যায়ী, যার রচয়িতা ছিলেন পাণিনি। এই পাণিনির অষ্টাধ্যায়ী বইটি, যা খ্রিস্টপূর্ব 400 অব্দে রচিত হয়েছিল, সেই বইয়ের ব্যাখ্যা করেছিলেন পাণিনি। তার মানে তিনি ছিলেন একজন ব্যাকরণবিদ। ব্যাকরণবিদ না হলে ওই বইয়ের ব্যাখ্যা করা তো তার পক্ষে পসিবল ছিল না। সো পাণিনি কে ছিলেন? একজন বৈয়াকরণিক। বৈয়াকরণিক মানে ব্যাকরণবিদ। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে আছে হচ্ছে ওকে, এরপরে আছে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। খেয়াল করেন, দেখেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? আবার সেই পয়েন্ট চলে আসছে। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য কে রচনা করেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন। এবং কত সালে? 1896 সালে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে? এটা হচ্ছে দীনেশ চন্দ্র সেন, 1896 সালে। বঙ্গভাষা ও সাহিত্য, 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 1896 সালে, 1896 সালে। ঠিক আছে, শুনেন ভাই, পড়া মুখস্থ রাখার, এই আপনি বলতে পারেন স্যার এত ইনফরমেশন ইন্ডিভিজুয়ালি আপনি কিভাবে মনে রাখছেন? ভাই, পড়া মুখস্থ রাখার একটাই টেকনিক, সেটা হচ্ছে পড়তে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। আপনারা অনেকে মনে করেন যে পড়া ভাইয়ের এত কিভাবে মনে থাকে। আসলে যে কারো পড়া মনে থাকবে যদি একাগ্র চিত্তে আপনি খালি পড়েন। মানে আপনি পড়বেন পরীক্ষা পাস করার জন্য না, আপনি পড়বেন জিনিসটা সম্পর্কে জানার জন্য। আগ্রহ নিয়ে পড়বেন। পড়া আগ্রহ নিয়ে যখন পড়বেন তখন জিনিসটা কম পড়লেও বেশি মনে থাকবে। এনথুজিয়াস্টিক ওয়েতে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন পরের পয়েন্ট আসি। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি? আচ্ছা, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি হচ্ছে বীযোগ আযোগ ক্রিযোগণ। এবং কারেক্ট আনসার হবে এইটা, বীযোগ আযোগ ক্রিযোগণ। ক্রিয়ের পূর্বে ধাতু চিহ্ন, অন বানানে দন্তন্য। লক্ষণীয় বিষয় হচ্ছে এটা, এখানে ক্রিয়ের পূর্বে ধাতু চিহ্ন নাই, ধাতু চিহ্নটা হচ্ছে অনের পূর্বে দিছে। অনের পূর্বে ধাতু চিহ্ন হবে না, ক্রিয়ের পূর্বে হবে। সো এটা ভুল আছে। আর এগুলো তো এমনিতেই ভুল, এগুলো তো এমনিতেই ভুল। ওকে ফাইন। তাহলে এবার দেখেন, ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই কি? ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই হচ্ছে ব্যাকরণ। এবার আসেন পরের কোশ্চেনে চলে যাই। শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়োগ পরীক্ষার নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এই যে এটা, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, এরপরের পয়েন্টে চলে যাই। 29-এর পরে কি আছে আমরা একটু দেখি। 30 নম্বরে কি আছে? 30 নম্বরে আছে হচ্ছে ব্যাকরণের কাজ কি। দেখেন, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভালো বক্তা তৈরি করা, দ্রুত পড়া ও লেখা শেখানো, নতুন ভাষা তৈরি করা, নাকি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা? উত্তর হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা বা ভাষার বিশ্লেষণ। ওকে, এরপরে দেখেন, এরপর হচ্ছে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ বা মানে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এটা একটা গ্রন্থ। আর দ্য অডিবিএল অর্থাৎ অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই দুটি গ্রন্থ রচনা করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার মানে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে ব্যাকরণ শব্দটি হলো, মানে ব্যাকরণ শব্দটি কি? তৎসম নাকি তদ্ভব নাকি অর্ধতৎসম নাকি দেশি? এইখানে আপনাকে একটা ট্রিক্স বলে রাখি, মনে রাখবেন, এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো ওয়ার্ড নাই যেটাতে মূর্ধন্য আছে অথচ তৎসম না।
তার মানে মূর্ধন্য আছে এমন যে কোনো শব্দ, সেটা যাই হোক, হোয়াট এভার, কারেক্ট অ্যান্সার হচ্ছে তৎসম শব্দ। তাহলে ব্যাকরণ বানানে যেহেতু মূর্ধন্য আছে, তার মানে এটা কি শব্দ? এটা হচ্ছে তৎসম শব্দ। এইরকম টেকনিক আমরা শিখবো কোথায়? শিখবো শব্দ ভান্ডার যখন পড়বো তখন শিখবো। কথা বুঝতে পারছেন? যে তৎসম শব্দ চেনার টেকনিক, ফার্সি শব্দ চেনার টেকনিক, এগুলো আমরা তখন শিখবো। ওকে, তাহলে এরপর দেখেন ব্যাকরণ শব্দটা হচ্ছে তৎসম শব্দ। এরপরে কি আছে? পাণিনি কে ছিলেন? এই যে বললাম একটু আগে, পাণিনি ছিলেন একজন ব্যাকরণবিদ বা বৈয়াকরণিক। ব্যাকরণবিদ বা বৈয়াকরণিক। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? মনে রাখবেন, ব্যাকরণ এবং ব্যাকরণের যত টপিকের নাম আছে, অর্থাৎ কারক, সমাস, নত সত্য বিধান, প্রকৃতি প্রত্যয় যা আছে, সব কিন্তু সংস্কৃত থেকে আস্তে আস্তে আসছে। সো তার মানে কারণ কি হবে? ব্যাকরণ শব্দটি কোথা থেকে আসছে? সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসছে পরিবর্তন হয়ে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা। আবারও তাহলে দেখেন এই কোশ্চেন কিন্তু বহুবার আসছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপরে দেখেন, এরপর হচ্ছে 36 নম্বর কোশ্চেন। দেখেন ব্যাকরণ, ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ কোন ভাষার শব্দ? মাত্রই তো বললাম সংস্কৃত থেকে আসছে। সো তার মানে সংস্কৃত শব্দ। কোন ভাষার শব্দ? সংস্কৃত শব্দ। কথা বুঝতে পারছেন? ভাই সুনীতি কুমারের বাংলা না বাঙালা? এক জায়গায় বাংলা আর এক জায়গায় লেখা বাঙ্গালা। আচ্ছা, অ্যাকচুয়ালি মূল শব্দটা ছিল হচ্ছে বাঙ্গালা। সুনীতি কুমারের, শুধু সুনীতি কুমার না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার, এদের সবার বইতেই তখন লেখা ছিল বাঙ্গালা। এখন আমরা বাংলা লিখি। এই যে দেখেন না, আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাইরেক্ট বইয়ের কভারটা দেখেন না, বাঙ্গালা, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। ঠিক আছে, ওনার বই সুনীতি কুমারের বইতেও বাঙ্গালা লেখা ছিল। এখন অপশনে যদি কোনো জায়গায় বাংলা দেয়, তাহলে তো আর আমরা এটা চেঞ্জ করতে পারবো না। কথা বুঝতে পারছেন? অপশনে তো যা আছে ওইভাবে আমাদের দাগাতে হবে। তবে মূল বইয়ের নাম ছিল বাঙ্গালা। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? আচ্ছা, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এরপর দেখেন বঙ্গীয় শব্দকোষ, এর প্রণেতা। চমৎকার একটা কোশ্চেন, বঙ্গীয় শব্দকোষ। বঙ্গীয় শব্দকোষ কি জানেন? বঙ্গীয় শব্দকোষ হচ্ছে এই যে মনে করেন আধুনিক বাংলা অভিধান। এই আধুনিক বাংলা অভিধান লেখা হয়েছে যেটার থেকে, মানে আধুনিক বাংলা লেখা লেখা হয়েছে কোথার থেকে? লেখা হয়েছে হচ্ছে ব্যবহারিক বাংলা অভিধান থেকে। ব্যবহারিক বাংলা অভিধান হচ্ছে ওই যে 1992 সালে হচ্ছে প্রথম বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। কিন্তু এই ব্যবহারিক বাংলা অভিধান হচ্ছে আবার মানে ইয়া করছে কে? ব্যবহারিক বাংলা অভিধান লেখা হয়েছিল কোথার থেকে? বঙ্গীয় শব্দকোষকে অনুসরণ করে। বঙ্গীয় শব্দকোষ কার ছিল? হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের। কার ছিল? হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের। সব বঙ্গীয় শব্দকোষ, এটা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয় শব্দকোষ, ঠিক আছে, এটা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এরপরে কি আছে? এরপর দেখেন রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন 1831 সালে। তার মৃত্যুর 2 বছর পর অর্থাৎ 1833 সালে এটা প্রকাশিত হয়। 1833 সালে প্রকাশিত হয়। এরপরে কি আছে দেখেন, বাংলা ব্যাকরণের ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন পর্তুগিজ পাদ্রী ফাদার মানুয়েল দা আসুম্বাসাও। যদিও ওইটা অন্য ভাষায়, বাট এখানে তো আমার ভাষায় বা ভাষার কিছু বলে নাই, ডাইরেক্ট বলছে বাংলা ব্যাকরণ কে রচনা করেন। তো কারণ হচ্ছে পর্তুগিজ পাদ্রী ফাদার মানুয়েল দা আসুম্বাসাও। কিন্তু এইটা আমার অপশনে নাই, যেহেতু নাই কিছু করার নাই। এনবি হ্যালেট অর্থাৎ নেথানিয়েল বেসি হ্যালেট এইটা হবে, কারণ নেথানিয়েল বেসি হ্যালেট 1778 সালে। বাকিরা কিন্তু এরপরে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো অনেক পরে, 1900 শতকে, সুনীতি কুমার 1900 শতকে, উইলিয়াম কেরি তো 1801 সালে। সো তার মানে কারণ কি হবে? এটা হচ্ছে এনবি হ্যালেট। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত ব্যাকরণ গ্রন্থের, তবে মনে রাখতে হবে যেটা বললাম যে এই যে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কি, এটার বেস্ট অ্যান্সার কিন্তু এটা না। এটার বেস্ট অ্যান্সার কি? হ্যাঁ, বেস্ট অ্যান্সার কি হবে? বেস্ট অ্যান্সার হচ্ছে, বেস্ট অ্যান্সার হবে হচ্ছে, মানে বেস্ট অ্যান্সার হবে হচ্ছে মনোয়েল দা আসুম্বাসাও। বেস্ট অ্যান্সার হবে হচ্ছে মনোয়েল। বেস্ট অ্যান্সার হবে হচ্ছে মনোয়েল। কিন্তু এখানে আমার মনোয়েল দা আসুম্বাসাও অপশনে নাই, এই জন্য আমি নেথানিয়েল বেসি হ্যালেট দাগাইছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি নেথানিয়েল বেসি হ্যালেট দাগাইছি। এরপরে কি আছে দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত চমৎকার একটা বই ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত, এবং এই বইটার নাম হচ্ছে সমগ্র ব্যাকরণ কৌমুদী। এটা আমার কাছে আছে, আমি বই সংগ্রহ করতে খুব পছন্দ করি এবং পড়ি। তো সমগ্র ব্যাকরণ কৌমুদী, এটা চমৎকার একটা বই, যদি অনেক ছোট, হ্যান্ডি একটা বই, কিন্তু মানে জোস, বুঝতে পারছেন, ভিতরের লেখাগুলো জোস। মানে
ওই সময় তো আসলে ছাপা খানার মতো ইয়া ছিল না, অনেক বড় বড় অক্ষরে লেখা, মনে হয় যে হাতে কলমে মানে হাতে লিখছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। টাইপ করাই, কিন্তু তখন তো আর মনে করেন আধুনিক ফন্ট গুলা এত সহজলভ্য ছিল না, এটা অনেক আগে, সেই কারণে লেখাগুলা একটু কেমন যেন লাগে। কিন্তু মানে মনে করেন যে একটা মানে জিনিস, একটা বুঝতে পারছেন, ব্যাকরণের জন্য একটা জিনিস, মাস্টারপিস বই। তো এটার নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী, যদিও পুরো বইটার নাম ছিল অ্যাকচুয়ালি সমগ্র ব্যাকরণ কৌমুদী। পুরো বইটার নাম ছিল অ্যাকচুয়ালি সমগ্র ব্যাকরণ কৌমুদী। আচ্ছা, ও আরেকটা কথা, সেটা হচ্ছে এই ব্যাকরণ মঞ্জুষা এটা কার? ব্যাকরণ মঞ্জুষা এটা কার? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক। আর অষ্টাধ্যায়ী কার? অষ্টাধ্যায়ী হচ্ছে পানিনির, সরি পানিনি না, হ্যাঁ পানিনি, অষ্টাধ্যায়ী হচ্ছে পানিনির। পতঞ্জলি হচ্ছে পরে এটা আবার ইয়া করেন, ব্যাখ্যা করেন। আচ্ছা, এরপর আসেন, এরপর হচ্ছে কোনটি, আচ্ছা এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে হচ্ছে কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? প্রাচীন বাংলা ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণ মঞ্জুরি, সকল ভাষা, সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, আধুনিক বাংলা ব্যাকরণ, এই গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। আসলে কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ, এই চারটার মধ্যে তো অবশ্যই এই গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এটাই সবচেয়ে প্রাচীন। এই চারটার মধ্যে, যে চারটা এখানে দেওয়া আছে এই চারটার মধ্যে তো মানে এটাই সবচেয়ে প্রাচীন। আচ্ছা, এরপরে কি আছে? ব্যাকরণ মঞ্জুরি, একটু আগে বলছি, এটা হচ্ছে আব্দুল হাই, সরি আব্দুল হাই না, আব্দুল হাই তো ধ্বনি বিজ্ঞান, এনামুল হক। হ্যাঁ, ব্যাকরণ মঞ্জুরি হচ্ছে কার? ব্যাকরণ মঞ্জুরি আর মনীষা মঞ্জুষা, মনীষা মঞ্জুষা, এই দুটো হচ্ছে মোহাম্মদ এনামুল হকের, ডক্টর মোহাম্মদ এনামুল হক। সো ব্যাকরণ মঞ্জুরি আর হচ্ছে মনীষা মঞ্জুষা, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক। আব্দুল হাইয়ের হচ্ছে ধ্বনি বিজ্ঞান। আচ্ছা, এরপর হচ্ছে প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? যেহেতু বাঙালি বলছে তার মানে রাজা রামমোহন রায়, যেহেতু বাঙালি বলছে সো রাজা রামমোহন রায়। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি আছে? যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ। এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আপনারা আপনাদের যে মূল অধ্যায় বাংলা ব্যাকরণের ইতিহাস, এই মূল অধ্যায়ের মধ্যে দেখবেন আমার কয়েকটা ব্যাকরণ সম্বন্ধে একটা সংজ্ঞা দেওয়া আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমারের, সুকুমার সেনের। তো এই সংজ্ঞাগুলোর মধ্যে একটা হচ্ছে এটা, ঠিক আছে? যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায়, তাকে বাঙ্গালা ব্যাকরণ বলে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা। আচ্ছা, এরপরে কি আছে? কোনটি ঠিক? আচ্ছা, কোনটি ঠিক? বাংলা ব্যাকরণ ভাষার অনুগামী, ব্যাকরণ শিক্ষার অনুগামী, ভাষা ব্যাকরণের অনুগামী, ব্যাকরণ শব্দযন্ত্র অনুগামী। এখানে অ্যাকচুয়ালি প্যাচ লাগবেই আপনার হচ্ছে এইটা নিয়ে আর হচ্ছে এইটা নিয়ে, এই দুইটার মধ্যে, অর্থাৎ ব্যাকরণ ভাষার অনুগামী না ভাষা ব্যাকরণের অনুগামী। এখন আপনি চিন্তা করেন তো, প্রথমে কি ব্যাকরণ তৈরি হয়েছে তারপরে এই অনুযায়ী পরিবর্তন হয়েছে, নাকি প্রথমে মানুষ নিজের মতো করে কথা বলা শিখছে, এরপরে কথা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, এরপরে এই পরিবর্তনটার মানুষ একটা নাম দিছে যে আচ্ছা ঠিক আছে এখানে কি হয়েছে, স্বরবর্ণ লোপ পাইছে, সেটার নাম স্বরলোপ। আচ্ছা ঠিক আছে, এখানে কি হয়েছে, স্বরবর্ণ পরিবর্তন হয়েছে, সেটার নাম হচ্ছে অপিনিহিতি। অথবা এখানে কি হয়েছে, স্বরবর্ণ লোপ পাইছে, তার মানে স্বরলোপ, বা আগমন করছে স্বরাগম। তার মানে এই যে বিষয়গুলো, এটা কিন্তু আগে মানে ভাষা আসছে, তারপরে হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না, ভাষা নিজের গতিতে পরিবর্তন হয়। কথা কি বুঝতে পারছেন? মানুষ ব্যাকরণ অনুযায়ী ভাষার পরিবর্তন করে না, ভাষা পরিবর্তন হয় পরে ব্যাকরণে এটার নামকরণ করা হয় যে এটা এই কারণে হয়েছে। তো তার মানে কি, তার মানে দুঃখিত, হ্যাঁ তার মানে কি, তার মানে ব্যাকরণ ভাষার অনুগামী, ভাষা ব্যাকরণের অনুগামী না। তার মানে কি, ব্যাকরণ ভাষার অনুগামী, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। এরপরে কি আছে? বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? আচ্ছা, স্যার উইলিয়াম ক্যারি, উনি ইংরেজি ভাষায় লিখেন, ওনার বইয়ের নাম হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, 1801 সালে। এ গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ 1801 সালে। এ গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এজিবিএল 1801 সালে, ঠিক আছে? ওকে ফাইন। তারপর হচ্ছে ডেভিড হেয়ার, ওনার বইয়ের নাম আছে কিনা আমি তাও জানি না, মদন মোহন তর্কালঙ্কার। উনি হচ্ছে বাংলা ব্যাকরণ লিখে নাই, উনি লেখক হিসেবে ছিল, গল্প কবিতা উপন্যাস এগুলো লিখছে মদন মোহন তর্কালঙ্কার। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি বই লিখছে, ওনার বইয়ের নাম হচ্ছে সমগ্র বাংলা ব্যাকরণ কৌমুদী। সো তার মানে আচ্ছা, হঠাৎ করে মনে হয় 1 সেকেন্ডের জন্য এটা চলে গেছিল। আচ্ছা,
ঠিক আছে, আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখছে, ওনার ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে সমগ্র বাংলা ব্যাকরণ কৌমুদী। সো কারেক্ট আনসার হচ্ছে বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন, এটা হবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা এরপরে আসেন, এরপরে হচ্ছে ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে চলিতে, ভাষাকে বলিতে, ভাষাকে বর্ণনা করে, ভাষাকে শাসন করে। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? আচ্ছা ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে চলিতে, ভাষাকে বলিতে, ভাষাকে বর্ণনা করে, ভাষাকে শাসন করে। তো ব্যাকরণের কাজটা কি? ব্যাকরণ হচ্ছে মানে ভাষার বিশ্লেষণ করে, ভাষাটা কি আছে, কি হবে, ভাষাটা কিভাবে পরিবর্তন হইলো, এই বিষয়গুলো হচ্ছে মানে বিশ্লেষণ করে। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে হচ্ছে ওকে, ব্যাকরণ ভাষাকে হচ্ছে চলিতে, বলিতে, শাসন করে নাকি বর্ণনা করে? লজিক্যালি তো মনে পড়ে যেটা শাসন করেই হওয়ার কথা। এক মিনিট, কত নম্বর এটা? 48। বর্ণনা করে। আচ্ছা এর উত্তরটা হচ্ছে বর্ণনা করে, আমি নিজেই কনফিউজ ছিলাম। ওকে এর উত্তর হচ্ছে ব্যাকরণ ভাষাকে কি করে? বর্ণনা করে। আচ্ছা শাসন করে কেন হবে? বর্ণনাই তো করে, কারণ বিশ্লেষণ করে। ব্যাকরণটা হচ্ছে ভাষাটা কিভাবে হয়েছে, কোত্থেকে আসছে, বর্ণনা করে, ইলাবোরেট করে। হ্যাঁ ঠিকই আছে, ব্যাকরণ ভাষাকে কি করে? ইলাবোরেট করে, বর্ণনা করে। আচ্ছা এরপরে দেখেন, এরপর হচ্ছে বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে? এইটা হচ্ছে প্রমথ চৌধুরী। চলিত রীতির প্রবর্তনে প্রমথ চৌধুরী হচ্ছে উল্লেখযোগ্য মানে ভূমিকা রাখেন। প্রমথ চৌধুরী উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। আচ্ছা এরপরে কি আছে? এরপর হচ্ছে ব্যাকরণের কাজ কি? শুদ্ধ লিখন শিখানো, পণ্ডিত ব্যক্তি তৈরি করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, ভালো বক্তা তৈরি করা। উত্তর হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। এরপর দেখেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তরে কয়েকটা প্রশ্ন আছে। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতাকে? বঙ্গীয় শব্দকোষ হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। আগেও একবার পড়েছি আমরা এই প্রশ্নটা, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ মুদ্রিত হয় পর্তুগিজ ভাষায়, পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে। সো তার মানে কারেক্ট আনসার হবে কি? লিসবন। ঠিক আছে। আর ইংরেজি যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ টাইপ সহযোগে মুদ্রিত হয় কোথায়? এখানে কথাটা কিন্তু মানে প্রশ্নটা কিন্তু একটু দেখেন, কোথায় মুদ্রিত হয়। আর যদি বলে যে কোথায় টাইপ সহযোগে মুদ্রিত হয়, টাইপ সহযোগে মুদ্রিত হয় হচ্ছে ন্যাথানিয়েল ব্রেসি হ্যালেট কর্তৃক। ঠিক আছে, 1778 সালে। সো তখন হচ্ছে এটা মুদ্রিত হয় টাইপ সহযোগে। কিন্তু এইটা হচ্ছে লিসবন থেকে, এটা হচ্ছে ওই ভোকাবুলারিও ইডিওমাই বাংলায় পর্তুগিজ যেটা, সেটার কথা বলা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা এরপর হচ্ছে কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? এটা হচ্ছে অবশ্যই রাজা রামমোহন রায়, যেহেতু বাঙালি বলছে। এরপরে আছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? রচিত হয় 1743 সালে, প্রকাশিত হয় 1734 সালে। 1734 সালে রচিত হয়, 34 সালে, আর প্রকাশিত হয় 1743 সালে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা ন্যাথানিয়েল ব্রেসি হ্যালেট। সো এই যে এটা ন্যাথানিয়েল ব্রেসি হ্যালেট। এরপরে কি আছে? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। আমরা বাংলা ব্যাকরণের যে ইতিহাস এই অধ্যায়ের অন্বেষণ বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সলভ করে নিলাম। অ্যান্ড পরবর্তীতে আমরা হচ্ছে আবার আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামীকালকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের এমসিকিউ গুলো নিয়ে। ইন দ্য মিন টাইম আমি কালকের মধ্যেই আপনাদের আরেকটা ক্লাস আপলোড করে দিব, ধ্বনিতত্ত্বের প্রথম মানে সেশনটা, এটা আমি ইনশাল্লাহ আপলোড করে দিব। তো সেখানে আপনারা হচ্ছে ক্লাসটা করে নেবেন, পরবর্তীতে লাইভ ক্লাস করলে সেই লাইভ ক্লাসগুলো করতে সুবিধা হবে। তাহলে আজকের মতো ইতি, সবাই ভালো থাকেন নাকি? ভাইয়া 55 নম্বরটা কেন রামমোহন না? আচ্ছা 55 নম্বরটা কি বলছে? ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? গুড কোশ্চেন। ইংরেজি ভাষায় তো লিখছিল উনি তো ইংরেজি ভাষাতে লিখছিল। এখন ব্যাপারটা হচ্ছে উনি ইংরেজি ভাষায় লিখছিল কিন্তু কত সালে? 1826 সালে।
ঠিক আছে, কিন্তু ওনার আগেই তো ইংরেজি ভাষায় লিখছে হচ্ছে ন্যাথানিয়েল বেসি হাইল্যান্ড 1778 সালে। উনি ইংরেজি ভাষায় লিখছিল এটা ঠিক আছে, কিন্তু উনি তো লিখছে 1826 সালে, আর ওনার আগেই তো 1778 সালে ন্যাথানিয়েল বেসি হাইল্যান্ড লিখছে, তাহলে উনি কেন হবে? কথা কি বুঝতে পারছেন? ওকে, কনসেপ্টটা কি ক্লিয়ার তাইব ভাই? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ইতি। এবার আমাকে একটা খালি কথা বলেন, যারা আপনারা এই মুহূর্তে লাইভ ক্লাসগুলো করছেন, এভাবে প্রতিটা এমসিকিউ আমরা যদি একটু ধরে 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 ব্যাখ্যা করে 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 পড়ি, তাহলে আমাদের কি বাংলাতে আর আটকানোর কোনো সুযোগ আছে? আমার তো মনে হয় না। মানে এই এই ব্যাচের যে কোর্স, এই ব্যাচের কোর্সের যে সার্ভিস, আমার মনে হয় না আপনি কোনো জায়গায় আটকাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে, আমার মনে হয় না আপনি কোনো জায়গায় আটকাবেন। এখন এই যে একজন বলছে স্যার এখন আমাদের কাজ কি, আপনারা যে বলবো আপনি এখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসই তো আমি প্রত্যেকটা জিনিস করাই দিচ্ছি। এখন আপনার কাজ কি? এখন আপনি প্র্যাকটিস করার জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা কাজ করব, আপনাদেরকে দেখাই, একটু দাঁড়ান। পরীক্ষার ব্যবস্থা করলে ভালো হয়। পরীক্ষা নিব, পরীক্ষা নিব এবং পরীক্ষা নিব, কিন্তু তার আগে দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। কি ব্যাপার, বইটা কই আমার? বইটা কই? কি ব্যাপার, বইটা কই? বইটা কই রাখলাম? আচ্ছা, পাচ্ছি না। ওকে, দেখতে হবে, খুঁজে দেখতে হবে কোথায় রাখছি। আমার একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে ধ্রুব বাংলা ব্যাকরণ মডেল টেস্ট। এটা 2021 সালে বের করছিলাম, অনলি 3000 কপি বের করছিলাম, এবং এটা যার কাছে আছে, মানে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে লাকি ফিল করে তার নিজেকে, বিকজ ওইটা একমাত্র বই ছিল যেটা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বই এখন পর্যন্ত মার্কেটে নাই, যেটা 2021 সালে করছিলাম, এরপর আর করি নাই। সেই বইটার নাম ছিল হচ্ছে ধ্রুব বাংলা ব্যাকরণ মডেল টেস্ট। একটা বই বের করছিলাম মডেল টেস্ট নামে, এবং এই মডেল টেস্ট বইয়ে মোট 50টা মডেল টেস্ট ছিল, মোট 50টি মডেল টেস্ট ছিল, এবং প্রতিটা মডেল টেস্টে 50টি মডেল টেস্ট ছিল, এবং প্রতিটা মডেল টেস্টে 20টা করে এমসিকিউ ছিল, 20টা এমসিকিউ ছিল, অর্থাৎ টোটাল আমার এমসিকিউ ছিল 1000 এমসিকিউ ছিল পুরো বাংলা ব্যাকরণের ওপর। এবার আসেন এই মডেল টেস্টের বৈশিষ্ট্যটা কি ছিল। সাধারণত বাংলা ব্যাকরণের অনেক মডেল টেস্ট আপনি বাজারে পাবেন, বা কোশ্চেন ব্যাংক গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মডেল টেস্ট, কিন্তু কোশ্চেন ব্যাংকের সাথে বা প্রচলিত বাংলা বাজারের, মানে বাজারের অন্যান্য ব্যাকরণ বইয়ের সাথে আমার এই মডেল টেস্টের ডিফারেন্সটা ছিল কি? ডিফারেন্সটা ছিল হচ্ছে, ধরেন একটা কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটার 4টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। এখন আপনি এই কোশ্চেনটা পড়ে এটার উত্তর দেখাইছেন বি। এখন সাধারণত বাজারের বইগুলোতে কি থাকে, উত্তর যদি বি হয় তাহলে দেখবেন উত্তর বি, এটা জাস্ট খালি লেখা আছে উত্তর বি, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। আর যদি ব্যাখ্যা থাকেও, সেক্ষেত্রে উত্তর বি কেন হয়েছে এইটার ব্যাখ্যা দেওয়া, আর কিছু নাই। যেমন আজকে সকালবেলা দেখবেন আমি আমার যে শাওন স্যার নামে যে নতুন একটা পেজ আছে, এই পেজে একটা পোস্ট করছিলাম, স্যাট একাডেমির একটা ব্যাখ্যা, আবার অন্য একটা অনলাইন পোর্টালের ব্যাখ্যা, আর আমার বইয়ের একটা ব্যাখ্যা, 3টা ব্যাখ্যা আমি মানে পোস্ট করছিলাম। তাহলে পড়লেই বুঝতে পারবেন যে কোনটার ব্যাখ্যাটা কিরকম, এবং কোনটার ব্যাখ্যাটা মানে ক্লাসিক ব্যাখ্যা, এবং রেফারেন্স সহ দিছিলাম। আমি যেটা করছিলাম জানেন কি, মনে করেন এই কোশ্চেনের উত্তর আপনি দাঁড়িয়েছেন বি, কিন্তু এটার উত্তর আসলে সি দেওয়া। এখন বাজারের প্রচলিত বইগুলোতে এর উত্তরটা যে সি দেওয়া, এখন এটা এক্ষেত্রে কি করে জানেন, ধরেন এই কোশ্চেনের উত্তর কেন সি, এটার ব্যাখ্যা দেওয়া, কিন্তু কেন এ হইল না, বি হইল না, বা ডি হইল না, এটার ব্যাখ্যা দেওয়া নাই। এখন আপনি এই কোশ্চেনের ব্যাখ্যাটা পড়ে শুধু এইটুকু শিখতে পারলেন যে সি কেন হইল, কিন্তু বি কেন হইল না এইটা আপনি শিখতে পারলেন না। কিন্তু আপনি যে প্রশ্নটা দাগাইছিলেন, বি দাগাইছিলেন, কিছু তো চিন্তা করে দাগাইছিলেন, তাহলে বি কেন হইলো না এইটার ব্যাখ্যাটা যতক্ষণ আপনি না জানতে পারবেন, এই সেম টাইপের কোশ্চেন আবার সামনে আসলে আপনি আবারও ভুল করবেন। তো এই কারণে আমি যেটা করছিলাম, আমার এই 1000 কোশ্চেনের প্রতিটা এমসিকিউর এইটা কেন হইছে, বাকি 3টা কেন হয় নাই, এই ব্যাখ্যা করে একটা বই বের করছিলাম, এবং এটা তখন জোস একটা বই ছিল। বাট পরবর্তীতে এই বইটা আর বিভিন্ন কাজের প্রেশারের কারণে আর বের করা হয় নাই। তো ইনশাল্লাহ সেটা নিয়ে আবার চিন্তা করতেছি, একটু কাজ করব ইনশাল্লাহ। মানে একচেটিয়া মনে করেন বাজারে চলার মতো একটা বই, বুঝতে পারছেন?
ভাই সাহিত্যের বই কিভাবে বের করব, কিভাবে বের হবে? সাহিত্যের বই কবে বের হবে? সাহিত্যের বই হচ্ছে 47তম বিসিএস এর পরীক্ষার পরে বের হবে। আমি এর আগ পর্যন্ত খুবই ব্যস্ত ভাই, বিশ্বাস করেন, খুবই ব্যস্ত। আমার চাইলেও আপনি 47-এর আগে ভাই বই বের করতে পারবেন না আমার দিয়া। আচ্ছা, এখন আপনাদের কাজ কি? ওই যে মোকসেদ ভাই বলছিল, আপনাদের কাজ হচ্ছে যা পড়াইলাম এগুলাই বই থেকে আরেকবার একটু রিভাইজ দেওয়া, প্র্যাকটিস করা। আর এরপরে আমি আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করব। ঠিক আছে? আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা থাকবে, কিন্তু আগে কয়েকটা টপিক একটু পড়াই। ঠিক আছে ভাইয়া? কি কি বারে লাইভ হবে? লাইভ হবে আপাতত প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার। যেহেতু গতকালকে আমি ক্লাসটা নিতে পারি নাই, এই জন্য এখন ক্লাসটা নিচ্ছি বুধবারে, সরি হ্যাঁ বুধবারে, কিন্তু অ্যাকচুয়ালি লাইভ ক্লাসটা হবে হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকালকে কিন্তু আপনাদের লাইভ ক্লাস আছে। ওকে, ইনশাল্লাহ স্যার, প্রবলেম থাকবে না। আচ্ছা গুড। হ্যাঁ পরীক্ষার ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ পরীক্ষার ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ। দিত না তো ভাই, ওই বইটা আবার চাই। হ্যাঁ আমি মানে কাজ করবো আমি, ওই বইয়ের একটা মানে, আপনি আমার গ্রুপে একটু সার্চ করেন যে ধ্রুব মডেল টেস্ট বইয়ের রিভিউ, দেখেন যারা পড়ছিল, এক কথা একটা মাস্টার ক্লাস বই ছিল। বইটা খুঁজে পাচ্ছি না, কই রাখছি, এক পিসি ছিল আমার কাছে, খুঁজে পাচ্ছি না। ওকে ফাইন, তাহলে ইনশাল্লাহ ওইরকম একটা বই আবার বের করবো। বের করলে আপনাদের মনে করেন যে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে আজকের মতো ইতি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, বাই। আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম। কি ইলিয়াস সানি ভাই বলছে, ভাই বাংলা ভাষায় তো রাজা রামমোহন রায়ও ব্যাকরণ রচনা করে। হ্যাঁ করে তো, তো এখানে কি কোনো প্রশ্নের মধ্যে, বাংলা ভাষায় তো রাজা রামমোহন রায়ও ব্যাকরণ রচনা করে, তো মানে এটা কোন প্রশ্নের ক্ষেত্রে এই কথাটা বলছেন ইলিয়াস সানি ভাই? কোন প্রশ্নের ক্ষেত্রে এই কথাটা বলছেন? হাতিম বলছে আমাদের বই কবে পাবো? যারা যারা এখন পর্যন্ত বই পান নাই, শাওন স্যার পেজে আমাকে ইনবক্সে নক করেন, আমি আপনাদের মানে বইয়ের কোথায় আছে কি অবস্থায় আছে আমি আপডেট জানাই দিচ্ছি আপনাকে ক্লাসের পরে। ঠিক আছে? ইলিয়াস সানি ভাই, আপনি কোন প্রশ্নের প্রেক্ষাপটে এই কথাটা বলছেন? বাংলা ভাষায় তো রাজা রামমোহন রায়ও ব্যাকরণ রচনা করে, এটা কোন প্রশ্নের প্রেক্ষাপটে বলছেন একটু জানান। ওকে, আমি জানি না আপনি এটা কোন প্রশ্নের প্রেক্ষাপটে বলছেন। আমরা প্রত্যেকটা কোশ্চেনই তো এমসিকিউ সলভ করলাম একটু একটু করে ব্যাখ্যা করে করে। আচ্ছা ইলিয়াস সানি ভাই, কোনো কনফিউশন থাকলে আমাকে ইনবক্সে নক দিন। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বাই।